শামিন দাঁড়ায় না, একটা হাই তুলে বলে, ঘুমোবো বাবা, দাঁড়ানোর সময় নেই। সিঁড়ি বেয়ে ইসমাম নামে, শামিনকে দেখে বলে, তুমি এসে গিয়েছো? আমি হসপিটালে যাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ এসেছি, বিকেলের দিকে গিয়ে তোর ভাবিকে নিয়ে আসবো। এখন আমার একটু ঘুম প্রয়োজন। তুই যেতে চাইলে যা, তবে ওরা তোর সাথে যে খুব একটা ভালো ব্যবহার করবে তার গ্যারেন্টি দিতে পারছি না। ইমতিয়াজ মির্জা বলে ওঠে, এতগুলো টাকা নিয়ে তুমি আতাউর আলমের অপারেশন করিয়েছো তুমি? কেন বাবা, এর থেকে বেশি টাকা আমি প্রত্যেক মাসে এতিমখানাগুলোতে দিই। তোমার কি কোনো অসুবিধা হয়েছে লোকটা আতাউল আলম বলে? না, সেসব পুরনো কথা। আর জের ধরে আমি কিছু বলছি না। আমি ভুলের মাসুল গুনেছি বাবা। ঠান্ডা গলায় বলে শামিন। ইমতিয়াজ মির্জা বিদ্রুপ করে বলে ওঠে, তোমার মেজো ভাই ভুল করে এক মেয়ের ওড়না ধরে টান দিল, সেখানে মাসুল শুনলে। এখন তুমি ভুল করে এক মেয়েকে তুলে এনে বিয়ে করে তার মাসুল গুনছো। আর তোমার এই ছোট ভাই ভুল করে কি করবে জানতে পারি? কথাটি বলে ইমতিয়াজ মির্জা ইসমামের দিকে তাকায়। ইসমাম কিছু না বলে বেরিয়ে যায় বাড়ি থেকে। শামিন বাবার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ঘরে ঢুকে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ফোনের রিংটোন বেজে যাচ্ছে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ফোনটা রিসিভ করে কানে ধরে। কিরে শামিন? ইয়া স্যার, শেষমেশ আতাউর আলমের মেয়েকে। সাগরের কণ্ঠ পেয়ে শামিন ফোন কেটে দিতে যাবে, তখনই সাগর বলে ওঠে, খবরদার ফোন কাটবি না শামিন। আগে বল, তুই আমাকে লিজটা পেতে দিসনি কেন শালা? জামিলের গায়ে হাত তুলেছে তোর বাপের লোক। আমার দুর্বল জায়গায় আঘাত করতে আসলে আমিও তার ঠিক আসল জায়গায় আঘাত করি। তোকে আর তোর বাপকে সিটি কলেজের ছেলে পুলে দিয়ে পিটিয়ে মারার থেকে ভাবলাম প্রাণে না মেরে ধনে মারি। কেমন লাগছে এখন? কথাটি বলে শামিন কুৎসিত একটা গালি দেয় সাগরকে। সাগর গালিটা গায়ে না মেখে ঠান্ডা গলায় বলে, তোর খুব খারাপ অবস্থা করে ছাড়বো শামিন। আমাকে তুই খুব ভালো করে চিনিস, এত বড় ক্ষতি আমি হজম করব না কিন্তু। শামিন একটা বাঁকা হাসি দিয়ে ফোন কেটে দেয়। তোয়ালে দিয়ে মাথাটা ভালো করে মুছে তোয়ালেটা দূরে ছুঁড়ে মেরে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুমে দুচোখ তলিয়ে আসছে। ফ্লাইওভারের সাইড থেকে ফোন আসছে, সেখানে গিয়ে একটা বার দেখে আসা দরকার। বিছানায় টান টান হয়ে শুয়ে চোখ বুজে থাকে কিছুক্ষণ। তারপর ফোনটা আবারও হাতে নিয়ে তৌফকে ফোন দেয়। তৌফ ফোনটা রিসিভ করতেই শামিন বলে ওঠে, তোর ভাবি কি করছে? ভাবি তার মাকে খাইয়ে দিচ্ছে ভাই। আর সে খেয়েছে? তা জানি না, গিয়ে জিজ্ঞেস করে আসবো। জিজ্ঞেস করতে গেলে চর খাবি, যাস না। ইসমাম যাচ্ছে হসপিটালে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি। আমি এখন ঘুমাবো, বিকেলে আসছি। জি আচ্ছা ভাই। শামিন ফোন কেটে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় যেতেই ঘুমিয়ে যায় সে। অদ্রিতা, ইসমামের কণ্ঠ পেয়ে মাথা তুলে তাকায় আলো। ইসমাম আলোর পাশে কিছুটা দূরত্ব নিয়ে বসে। আলো স্বাভাবিক গলায় বলে, এলে কেন? ভাই স্পাই হিসেবে পাঠিয়েছে বুঝি? আমি পুলিশ ডাকলাম কিনা, মুখ খুললাম কিনা, এসব দেখতে পাঠিয়েছে তোমাকে? না, তোমার খেয়াল রাখতে পাঠিয়েছে। আলো চুপ করে থাকে। ইসমাম বলে, ভাইয়া প্রচন্ড অনুতপ্ত। তো সে অনুতপ্ত, তাই তার বুকে ঝাঁপ দিব? ভুলে যাব সেই বিভীষিকাময় রাতটা? ইসমাম চুপ করে আলোকে দেখছে। সেই রাতটা তো তার জীবনেরও সব থেকে বিভীষিকাময় রাত। খুবই ক্লান্ত দেখাচ্ছে আলোকে। নরম গলায় ইসমাম বলে, বিকেলে বাড়িতে চলে যেও প্লিজ। এখানে নার্সরা সবটা দেখবে। তোমার এমন ভোগান্তি আমাদের কারোরই কাম্য নয়। ভোগান্তি তোমাদের কাছে। ওই মানুষটা আমার আব্বু। আমার কোনো কষ্ট হচ্ছে না। ভাইয়ের হনুমানগিরি করা শেষ হলে তুমি এখান থেকে যাও প্লিজ। তুমি যাবে না? না। শামিনের মুখের উপর বলে দেয় আলো। শামিন রাগটা নিয়ন্ত্রণ করে বলে, দুজন নার্স ঠিক করা, সেখানে থাকার প্রয়োজন নেই। সেখানে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? হসপিটাল কি একটা থাকা জায়গা? এখানে কেউ সব করে থাকে? দেখো, তোমার বাবা ঠিক আছে, রেসপন্স করছে উনি। সম্ভবত খুব শিগগিরই জ্ঞান ফিরবে তার। তুমি বাড়িতে চলো, প্রতিদিন এসে এসে সকাল সন্ধ্যা দেখবে।
এইভাবে একটানা হসপিটালে পড়ে থাকলে তুমি নিজেও অসুস্থ হয়ে পড়বে আলো। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে পারে এতদিন এইভাবে? ঘুম নেই, গোসল নেই, খাবার খাচ্ছ না ঠিকভাবে। আলোকে চুপ থাকতে দেখে শামিন আলোর হাত ধরে খুবই নিচু স্বরে বলে, মাত্র 1 মাস নিয়েছি তোমার থেকে, আজ সেই 1 মাসের প্রথম দিন, চলো বাড়িতে। আলোকে কিছু বলতে না দিয়ে শামিন আলোর হাত ধরে বের করে নিয়ে আসে হসপিটাল থেকে। আলো নিশ্চুপ হয়ে থাকে। রাত তখন 10:30। আলোকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে। এক পলক আলোর দিকে তাকিয়ে বলে, সিট বেল্টটা বাঁধো প্লিজ। আলো রোবটের মতো শামিনের বলার সাথে সাথে সিট বেল্ট বেঁধে দেয়। পুরো রাস্তা দুজনে চুপচাপ। শান্তিনীড়ের গেট থেকে গাড়ি ঢোকে। গাড়ি থামিয়ে শামিন নেমে দরজা খুলে আলোকে নামতে বলে। আলো নেমে পড়ে। লিভিং রুমে ঈশিতা এবং পরি বসেছিল। আজ বিকেলে পরি এসেছে। আলো আর শামিনকে দেখে দুজনে উঠে দাঁড়ায়। ঈশিতা নরম গলায় বলে, তুমি ঠিক আছো ভাবি? আলো মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। শামিন আলোর পিছু পিছু যায়। ঘরে ঢুকে আলো 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে থেকে আলমারির কাছটায় যায়। তারপর একটা আকাশি রঙের সুতির শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। শামিন দরজা বন্ধ করে গায়ের শার্টটা পাল্টে নিয়ে একটা বালিশ এনে ডিভানে রেখে বসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হয়। আলো ওয়াশরুম থেকে বের হয় না। শামিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে আলো প্রায় 45 মিনিট ধরে গোসল করছে। কিছু সময় যেতেই খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হয়। ধীর পায়ে আলো বের হয়ে আসে। মাথায় তোয়ালে জড়িয়ে রেখেছে। শাড়ির আঁচল টেনে ডান কাঁধে তুলে রেখেছে। মাথা ঘুরিয়ে আলোর মুখের দিকে তাকাতেই শামিন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে। আকাশে কোনো আহামরি সুন্দর রং নয়, অথচ এই শ্যামলা বর্ণের মেয়েটিকে কি ভীষণ মানিয়েছে। শামিন খেয়াল করেছে শামিনের যত অপছন্দের সব রং এই মেয়েটির গায়ে জড়ালেই শামিনের চোখে সুন্দর হয়ে ওঠে রংটা। হঠাৎ করে আলো একটা হাঁচি দিতেই শামিনের ঘোর কেটে যায়। আলো বিছানায় বসে মাথা থেকে তোয়ালে টেনে সরিয়ে দেয়। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ তাকিয়ে থেকে শামিন চোখ সরিয়ে নেয়। আলো নিজের গায়ে একটা চাদর টেনে নিয়ে ওদিকে ফিরে শুয়ে পড়ে। শামিন মাথা ঘুরিয়ে আবারও আলোর দিকে তাকায়। একবার ভাবলো আলোকে বলবে মাথাটা ভালো করে মুছে নিতে, কিন্তু সে সাহস পেল না। তর্কাতর্কি শুরু হয়ে যাবে তাহলে। আলো শেষ পর্যায়ে বলবে, আমি আপনাকে ঘৃণা করি ইয়াশার মির্জা। এত রাতে সেই বাক্যটা শুনতে ইচ্ছে করছে না শামিনের। প্রচণ্ড শব্দে আহ বলে আর্তনাদ করে ইসমাম পেটে হাত চেপে ধরে। 3টে বই হাতে পড়ি পিছনের দিকে তাকাতে তাকাতে ছুটে আসছিল। যে গতি নিয়ে পড়ি ছুটছিল তাতে ধাক্কা লেগে হাতের বইগুলো ইসমামের পেটে লাগে। পেটে হাত চেপে ইসমাম 3 পা পিছিয়ে যায়। মনে হচ্ছে রাতের খাবার সবটা এক্ষুনি বেরিয়ে যাবে। নিজেকে ধাতস্থ করে ইসমাম চেঁচিয়ে বলে ওঠে, চোখ কোথায় নিয়ে ছুটছো? আর এভাবে ছুটছিলে কেন? অদ্ভুত। যে ভয়ে পরি ছুটছিল ইসমামের ধমক খেয়ে সেই ভয়ের কথা পরি ভুলে গিয়েছে। এখন তার ভয় একটাই, আগামী 5 মিনিটে এই লোকটার থেকে কঠিন কঠিন কিছু কথা শুনতে হবে। ইসমাম তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। পরি একটা ঢোক গিলে ফেলে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে, সার তাড়া করেছিল নাকি তোমায়? অদ্ভুত মেয়ে। আসলে ভয় পেয়েছিলাম তাই ছুটছিলাম। আমতা আমতা করে জবাব দেয় পরি। ভয় পেয়েছিলে মানে? কিসের ভয়? ভূতের। পরির মুখে ভূতের কথা শুনে ইসমাম প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। চাপা স্বরে চেঁচিয়ে বলে, মেডিকেল স্টুডেন্ট হয়ে এসব কথা বলছো? পরি নিচু স্বরে বলে, লাইব্রেরির পাশের ঘরটা থেকে কেমন যেন শব্দ আসছিল। শব্দ আসতেই পারে, তাই বলে ভূত ভেবে নিলে? পরি একটা ঢোক গিলে বলে, ওই ঘরে কি থাকতো জানেন? কে? ইসমাম ধমকের সুরে বলে, আপনার 2 নাম্বার চাচি। 2 নাম্বার চাচি মানে? ইশতিয়াক মির্জার দ্বিতীয় স্ত্রী মারুফা, যাকে আপনার চাচা তুলে এনে বিয়ে করেছিল। অনেক অত্যাচার করতো তাকে। এক পর্যায়ে সে বিষ খেয়ে মরে গিয়েছিল। এসব আপনার আমার জন্মের আগের কাহিনী। তো এতদিনে তোমার মারফা চাচির ভূতও মরে ভূত হয়ে গিয়েছে, সেসব কথা এখন বলছো কেন? কোন ধরনের ফাজলামি এগুলো? ইসমাম পরির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। পরি বলতে থাকে, সত্যি বলছি, কেমন শব্দ আসছিল।
ইসমাম দাঁতে দাঁত চেপে বলে, চলো আমার সাথে। যদি ভূত বের করতে না পেরেছো, ওই ঘরে বন্ধ করে দিয়ে আসবো তোমাকে। না, যাব না। পরি মুখটা একটুখানি করে ইসমামের পিছু পিছু যায়। ঘরের দরজা খোলা ছিল। ইসমাম পরির দিকে তাকিয়ে বলে, চলো, তুমি এখানে দাঁড়াও, আমি ভূত নিয়ে বাইরে আসছি, নড়বে না এখান থেকে। ভেতরে ঢুকে লাইটের সুইচ টিপে দিতেই বিছানার ওপরে ঈশিতার বিড়ালটাকে লেজ নাড়াতে দেখা যায়। ইসমাম এগিয়ে গিয়ে বিড়ালটাকে কোলে তুলে বেরিয়ে আসে। পরির সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই যে তোমার ভূত, স্টুপিড মেয়ে। তখনই ঈশিতা এসে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ইসমাম? ইসমাম ঈশিতার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, যেমন স্টুপিড তোর এই বিড়ালটা, তেমন স্টুপিড তোর এই সখী। দুটোকে আমার সামনে থেকে নিয়ে বের হ। ঋতুর শরীরটা সকাল থেকেই খুব খারাপ। বেশ কয়েকবার বমি হয়েছে। এখন বিছানায় ওদিক ফিরে শুয়ে আছে। ইলহাম কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে থেকে বলে, ডাক্তারের কাছে চলো, নাকি ডাক্তার বাড়িতে ডাকবো? ঋতু ঘুরে ইলহামের দিকে তাকিয়ে বলে, প্রয়োজন নেই, আমি ঠিক আছি, আপনি অফিসে যান। ইলহাম বিছানায় একপাশে বসে পড়ে। কিছুক্ষণ পরে বলে ওঠে, এই মাসে পিরিয়ড হয়েছিল তোমার? ঋতু কিছুক্ষণ নিজের স্বামীর দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ায়। ইলহাম বলে, চলো টেস্ট করাবে, রেডি হও। কেন, অ্যাবর্শন করানোর খুব তাড়া বুঝি? কাপা কাপা গলায় বলে ওঠে ঋতু। ইলহাম কিছুক্ষণ ঋতুর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে খুব খারাপ লাগছে ঋতুর কথাটা শুনে। আগে হলে অনেক বকাঝকা করে দিত মুখের উপর কথা বলার অপরাধে। আজ পারছে না। ঋতু অসুস্থ শরীর নিয়ে উঠে বসে। নিচু স্বরে বলে, ইহানকে জন্ম দিয়ে আপনার ভালোবাসা পাইনি, দ্বিতীয় বাচ্চা পৃথিবীতে এলে আপনি হঠাৎ আমায় ভালোবাসবেন এমনটা আমি ভাবি না। আমি নিয়মিত ওষুধ খাই, কোনো বাচ্চা আসেনি পেটে, প্রতি মাসে পিরিয়ড হতে একটু দেরি হয় আমার। ইলহাম উঠে দাঁড়ায়। পেছন থেকে ঋতু বলে ওঠে, এই মেয়েটার মধ্যে কি এমন ছিল যেটা আপনার স্ত্রীর মধ্যে আপনি পাননি? আমাকে 1 বছর পরে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে এই প্রশ্নের উত্তরটা একটু দেবে। ইলহাম কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে যায়। তুমি রেডি হয়ে নিচে এসো, আমি অপেক্ষা করছি, তোমাকে হসপিটালে পৌঁছে দেবো। স্বামীনের কথা শুনে আলো কপাল কুঁচকে ফেলে। গম্ভীর কণ্ঠে বলে, প্রয়োজন নেই, আমি রিক্সা নিয়ে চলে যাব। রিক্সা ভাড়া আছে তোমার কাছে? আমার ধারণা নেই রিক্সাওয়ালা তোমার চেহারা দেখে তোমাকে রিক্সায় ওঠাবে না। অতটাও সুন্দরী নাও তুমি। স্বামীন কথাটি বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হাসে। আলো স্বামীনের দিকে তাকিয়ে থাকে। তার চোখ মুখ ফ্যাকাশে। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। যদি হসপিটালে যেতে চাও তো। স্বামীন চলে যায়। আলো মলিন মুখে খোলা চুলগুলো খোপা বেঁধে নিয়ে ডান কাঁধে শাড়ির আঁচল উঠিয়ে নিয়ে ঘর থেকে বের হয়। করিডোরে সিঁড়ির কাছে ইহান বল নিয়ে খেলছে। একথা এ মাথা থেকে ও মাথা ছোটাছুটি করছে। আলো বের হতেই ইহানের বলটা এসে তার গায়ে লাগে। আলো গম্ভীর কণ্ঠে বলে, এখানে এভাবে বাদরামি করছো কেন ছেলে? সিঁড়ি থেকে পড়তে চাও? ইহান আলোকে দেখে চোখ মুখ কুঁচকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। আলো তার পিছু পিছু নামছে। ইহান আলোকে দেখিয়ে দেখিয়ে ইচ্ছে করে লাফিয়ে লাফিয়ে নাচছে। পেছন থেকেই আলো গম্ভীর কণ্ঠে বলে, ঠিকভাবে হাঁটো, পড়ে যাবে। ইহান বেশি করে লাফাতে থাকে। হুট করে পা পিছলে 2 ধাপ নিচে পড়ে যেতেই আলো দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নেমে ইহানকে ধরতে গেলে সেও পা পিছলে পড়ে যায়। বিকট একটা শব্দ হয়। ঘটনার আকস্মিকতায় স্বামীন উঠে দাঁড়িয়ে যায়। ইহান নিজের জায়গায় দাঁড়িয়ে চোখ বড় বড় করে আলোকে দেখছে। আলো হাত দিয়ে নিজের পা চেপে ধরে চাপ স্বরে কুকিয়ে যাচ্ছে। যন্ত্রণায় তার পুরো মুখমণ্ডল নীল রং ধারণ করেছে। লিভিং রুমে থাকা সবাই ছুটে আসে। স্বামীন এসে নিচু হয়ে ঝুঁকে বসে। উৎকণ্ঠা নিয়ে বলে, কোথায় লেগেছে? আলো কোনো উত্তর দিতে পারে না। উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতে সে নেই। যন্ত্রণার তীব্রতা বাড়ছে। ইসমাম দাঁড়িয়ে আছে। স্বামীনের দিকে তাকিয়ে বলে, সম্ভবত পায়ে ভাইয়া। স্বামীন আলোর পায়ে হাত দিলে সে উচ্চ শব্দে আর্তনাদ করে ওঠে। পেছন থেকে ফুলের মা বলে, ভেঙে গেছে নাকি ভাইজান? স্বামীন ইসমামের দিকে গাড়ির চাবি এগিয়ে দিয়ে বলে,
গাড়ি স্টার্ট কর শিগগিরই। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, উঠতে পারবে নাকি আমি উঠাবো? আলো দু চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে কেঁদে যাচ্ছে। তার কাছে মনে হচ্ছে পায়ের কোনো হাড় ভেঙে গিয়েছে। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে তাকে পাঁচকোলা করে তুলে নেয়। ইসমাম গিয়ে গাড়ি স্টার্ট করে। পোনা চাচা পেছনের সিটের দরজা খুলে দেয়। শামিন আলোকে বসিয়ে নিজেও বসে পড়ে। পোচের নিচে দাঁড়িয়ে ফুলির মা দাঁত বের করে সিতারাকে বলে, মানুষ একটা আমাদের বড় ভাইজান কথায় কথায় ভাবিরে কুলে উঠায়। এত মুহাব্বত আজকালকার পুরুষদের মধ্যে থাকে। এই বেটি যদি একটু বুঝতো, ভাইজানরে পাত্তাই দিতে চায় না। যদি এই বংশের পূর্বপুরুষদের হাতে পড়তো তাহলে বুঝতো কত দানে কত চাল। স্বামীর হাতে মার খেতে খেতে জীবন শেষ হয়ে যেত। ইসমাম দরজার কাছে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ভেতরে ঢোকে। আলোর বেডের পাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা চেয়ার টেনে বসে। আলোর ডান পায়ের গোড়ালিতে প্লাস্টার করে দিয়েছে ডাক্তার। খুব বেশি মারাত্মক না হলেও বেশ কিছুদিন ভোগাবে আলোকে। ইসমাম নিচু স্বরে বলে, হাঁটো কিভাবে তুমি? সিঁড়ি থেকে যখন পড়ছিলে মনে হচ্ছিল একটা পিং পং বল গড়িয়ে পড়ছে। আলো কোনো উত্তর না দিয়ে ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম ম্লান হেসে বলে, ভাইয়া তোমার খুব কেয়ার করে। অবশ্য ভাইয়া এমনই, যাদের সে আপন মনে করে তাদের সবার খুব কেয়ার করে। আমি আর ইস্যু যখন জন্মাই তখন থেকেই মায়ের শরীরটা হঠাৎ খুব খারাপ হতে শুরু করে। বছরের 8 মাস অসুস্থ থাকতো। ভাইয়াই আমাকে আর ইস্যুকে দেখভাল করতো বলতে গেলে। সেজন্য মায়ের পরে ভাইয়ার সাথে আমার সখ্যতা বেশি। এসব কথা আমাকে বলছো কেন? ঠান্ডা গলায় বলে আলো। ইসমাম আলোর দিকে তাকিয়ে বলে, দেখো ভাইয়া তোমাকে খুব ভালো রাখবে, বোঝাই যাচ্ছে। আমাকে সান্ত্বনা দিচ্ছ? না, নিজেকে দিচ্ছি। আলো ইসমামের চোখের দিকে তাকিয়ে থাকে। ইসমাম কিছু সময় চুপ থেকে বলে ওঠে, আমার একটা প্রিয় মানুষ আমার আরেকটা প্রিয় মানুষের কাছে ভালো থাকবে, যত্নে থাকবে, নিরাপদে থাকবে। এটা আমার কাছে অনেক বড় একটা সান্ত্বনা। অদ্রি। আলো ইসমামের কথায় কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বিয়ে করে নাও ইসমাম, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। ইসমাম হেসে ফেলে। আলোর দিকে তাকিয়ে বলে, ভাবিগিরি দেখাচ্ছ? তুমিও তো ভাইয়ের হনুমানগিরি করো, ভাইয়ের দালালি করো। ইসমাম চুপ হয়ে যায়। আলো বলে, তোমার প্রিয় আদর্শবান ভাইয়া আমাকে একটা রাতেই গোটা এক জন্মের বিভীষিকা দেখিয়ে দিয়েছিল। এখন আবার আমার সাথে নতুন গেম খেলার চেষ্টা করছে। গত একটা মাস আমাকে ভয় দেখিয়ে বন্দিনী করে রেখেছিল। এখন আবার আমাকে মুগ্ধ করতে আমার কাছ থেকে আরও একটা মাস সময় চাচ্ছে। আমার অনুভূতি নাকি পাল্টে দেবে। আলোর কথা বলার মাঝে শামিন এসে ভেতরে ঢোকে। ইসমাম উঠে দাঁড়ায়। শামিন বলে, উঠলি কেন? বস। ভাবির বাবার এখন কি অবস্থা? সব ঠিকঠাক, কোনো কমপ্লিকেশন নেই। এখন শুধু জ্ঞান ফেরার অপেক্ষা। বসো ভাইয়া, আমি আসছি। হসপিটালটা পুরো আমার পারিবারিক হসপিটাল হয়ে গিয়েছে। আমার ছোট ভাই, আমার শ্বশুর, আমার বউ সবাই রোগী। কি করছিলে তখন? সিঁড়িতে দৌড়ঝাঁপ দিচ্ছিলে কেন? ইহানকে তাড়া করছিলে মারার জন্য? আলো মাথা ঘুরিয়ে তাকায়। অবাক হওয়া কণ্ঠে বলে, আমি একটা ছোট্ট বাচ্চাকে মারার জন্য তাড়া করব? তুমি যে ধরনের মেয়ে করতেই পারো, তোমাকে বিশ্বাস কি? ঠান্ডা গলায় বলে শামিন। আলো কপাল কুঁচকে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোর চোখে চোখ রেখে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে আর সৃষ্টিকর্তা তোমার ঠ্যাং ভেঙে দিল। এই ফেরাউনটার প্রতি সৃষ্টিকর্তার কত মায়া দেখেছো আসিয়া? প্রাচ্যে ভর দিয়ে ধীর পায়ে হেঁটে কেবিন থেকে বের হয় আলো। একজন নার্স এসে বলে, আলো ম্লান হেসে বলে, কেউ এসেছিল? আমার মা কিংবা ভাইয়েরা? নার্স একটু থেমে আবার বলতে শুরু করে। আলো নার্সের কথায় পাত্তা না দিয়ে কেবিনে ঢুকতে গেলে নার্স বলে ওঠে। নার্সকে থামিয়ে দিয়ে আলো প্রশ্নটি করে নার্সের দিকে তাকিয়ে থাকে। নার্স আলোর দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, মেয়র শামিন ইয়াসার মির্জাকে আপনার ভালো লেগেছে? তাহলে নিয়ে নিন।
ঠান্ডা গলায় বলে আলো। নার্স হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। শামিন এসে নার্সের পিছনে দাঁড়িয়ে বলে ওঠে, আমার বইয়ের মাথায় একটু সমস্যা আছে নার্স আপা, আপনি কিছু মনে করবেন না। নার্স ঘুরে তাকায় শামিনের দিকে। শামিন হাসি দিয়ে বলে, ওর মাথায় একটু সমস্যা আপা, আপনি যান, আমি দেখছি, অসুবিধা হলে ডাকবো আপনাকে। হতভম্ব ভাব নিয়েই নার্স সেখান থেকে চলে যায়। শামিন আলোর মুখের দিকে তাকিয়ে বলে, আমার দ্বিতীয় বিয়ের প্রয়োজন হলে আমি নিজে এসে তোমার কাছে বলবো, তুমি কেন আগ বাড়িয়ে নিজের সতীনকে ঠিক করছো? আলো ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের কেবিনে ঢোকে। শামিন আলোর পিছু পিছু ঢুকে একটা চেয়ার টেনে বসে। আলো গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই? আপনাকে যারা মেয়র বানিয়েছে তাদের সেবা করুন গিয়ে। বেডের পাশে ক্রাঁচটাকে রেখে আলো বসে পড়ে। সাইড টেবিল থেকে গ্লাসের ঢাকনা উঠিয়ে পানি খেয়ে গ্লাসটা রেখে দিয়ে আবারও ক্রাঁচ হাতে তুলে নেয়। শামিন বলে, কোথায় যাবে? ওয়াশরুমে? নার্স ডাকবো? আব্বুর কাছে যাব আমি। কপাল কুঁচকে জবাব দিয়ে আলো হাঁটতে থাকে। শামিন বলে, চলো আমি নিয়ে যাচ্ছি। আলো কোনো বিব্রোধিতা করে না। সে জানে সে নিষেধ করলেও শামিন পেছন পেছন আসবে। শুধু শুধু কথা অপচয় করে লাভ নেই। আইসিইউর সামনে এসে আলো দাঁড়িয়ে পড়ে। রেহেনা উঠে দাঁড়িয়ে বলে, তুই আসতে গেলি কেন মা? তুই বিশ্রাম নিতি। আলো বলে, আব্বুর কি অবস্থা? সব ঠিক আছে, ধৈর্য ধর। আজান এসে আলোকে ধরে বসিয়ে দেয়। আলো আজানের মুখের দিকে তাকিয়ে বলে, আয়াত কোথায়? দাদুর কাছে, বাড়িতে। শামিন দূরে দাঁড়িয়ে আলোকে দেখতে থাকে। খোপা আলগা হয়ে গিয়েছে আলোর। কপালের কাছে কিছু চুল এসে বড্ড বিরক্ত করছে মেয়েটিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আলোর চোখে চোখ পড়তেই সে চোখ সরিয়ে নেয়। আলো শীতল চোখে শামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রেহেনাকে ডাকে, আম্মু। রেহেনা মেয়ের দিকে তাকায়। আলো বলতে থাকে, গয়নাগুলো আনতে বলেছিলাম, এনেছিলে? রেহেনা মাথা নাড়ায়। ওনাকে দিয়ে দাও। শামিন আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলো তার দিকে তাকিয়ে বলে, ঈশিতা আপু চেয়েছিল গয়নাগুলো। আপনার দেওয়া অর্থের সমপরিমাণ গয়না আছে ওখানে, আপুকে দিয়ে দেবেন। রেহেনা ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে রোবটের মতো শামিনের দিকে এগিয়ে দেয়। শামিন ম্লান হেসে প্যাকেটটা হাতে তুলে নেয়। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, আপনার ঋণ শোধ হয়ে গিয়েছে, এর বিনিময়ে আর কোনো কৃতজ্ঞতা বোধ দেখাতে পারবো না। তোর হাতে ওটা কিসের প্যাকেট? ফুয়াদ শামিনের হাতের প্যাকেটটার দিকে তাকিয়ে আছে। শামিন বলে, এটা এটা তো শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেলাম। ফুয়াদ হা হয়ে তাকিয়ে থাকে, বলে, মানে তোর ভাবির মা, মানে আমার শ্রদ্ধেয় শাশুড়ি এগুলো গড়েছিলেন তার মেয়েকে দেবেন বলে। আমার আত্মসম্মানে পরিপূর্ণ বউ এগুলো দিয়ে আমার ঋণ শোধ করছে। ফুয়াদ শুকনো হাসি হেসে বলে, তোর জন্য এমন একটা মেয়ে ঠিক আছে, নরম কোমল টাইপ বউ পোষাতো না। এই কথা বলছিস কেন? এমনি, তুই কি যেন বলতি, স্ত্রী হচ্ছে বিছানার সৌন্দর্য, শুধুমাত্র শয্যাসঙ্গী। এখন তো দেখছি তুই এই শয্যাসঙ্গী ছাড়া একেবারেই অচল। মাত্র কদিনেই এই অবস্থা। শামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, বারবার বলেছি এমন কিছু করিস না যার জন্য আজীবন তোকে অনুতাপ করতে হয়। ওকে তীব্রভাবে অনুভব করতে শুরু করেছি আমি। আটকে গিয়েছি, ফেরার পথ নেই। ফুয়াদ শামিনের কাঁধে হাত রেখে বলে, এটাই সম্ভবত তোর শাস্তি। ওকে পাওয়ার ব্যাকুলতায় ছটফট করবি, কিন্তু ও ধরা দেবে না। সত্যিই দেবে না? কখনোই দেবে না? ফুয়াদ শামিনের দিকে তাকায়। শামিন বাচ্চাদের মতো আগ্রহী হয়েছে জানার জন্যে। ফুয়াদ গা ছাড়া ভঙ্গিতে বলে, কি জানি, নারীর মন বোঝা বড্ড কঠিন। তবে আমি 2% শিওর ও তোর প্রতি নরম হবে। বাকি 98% তোর কাজের উপর নির্ভর করছে, দেখ কি হয়। মাত্র 2%? অনেক বেশি বলেছি আমি। ভুলে যাস না তুই ওর সাথে কি করেছিস, প্রথমে কোন রূপে আবির্ভূত হয়েছিস ওর সামনে। একটা প্রাপ্তবয়স্ক নারীর মন থেকে এসব মুছে ফেলা খুব কঠিন এবং ধৈর্যের ব্যাপার সামিয়া স্যার মির্জা। তাহলে 2% কেন নিশ্চয়তা দিচ্ছিস? একেবারেই দিস না। কোন যুক্তিতে দিবি? অবলা জাত কখনো কখনো ঘৃণা করতে করতে পুরুষকে ভালোবেসে ফেলে, সেই যুক্তিতে। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, ধনাঢ্য পরিবারের মেয়েরা গরিব ছেলেদের দেখলে একটা মায়া কাজ করে তাদের মনে, যে মায়া থেকে ভালোবাসা জন্মায়। তবে আমি এই অনুভূতিকে কখনো ভালোবাসা বলে আখ্যায়িত করব না। এই অনুভূতির নাম সহানুভূতি, ভালোবাসা নয়।
ঈশিতা কিছুক্ষণ শান্তর মেসেজটার দিকে তাকিয়ে থাকে। উত্তরে কিছু কথা সাজিয়ে লিখেও ফেলে, কিন্তু ক্ষণ বাদেই তা মুছে ফেলে অফলাইনে চলে যায়। 2 মিনিট পর শান্তর ফোন আসে তার ফোনে। ঈশিতা ফোনটা রিসিভ করবে না করেও রিসিভ করে কানে ধরে চুপ করে থাকে। রাগ করলে? না তো, কেন রাগ করব? তোমাকে রাগিয়ে দেওয়ার মতো একটা কথা লিখেছিলাম। তুমি সহানুভূতি পেতে না চাইলে সাফ সাফ জানিয়ে দিবে, এত ভনিতা করে কথা বলবে না। শান্ত মৃদু হেসে বলে। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, তাই আমি অনুভূতি পেতে চাই। অভ্যাস খারাপ করে দিয়েছো তুমি। ঈশিতার ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। শান্ত বলতে থাকে, তবে কি জানো, দরিদ্র সুদর্শন পুরুষ এটা একটা তরুণীর জন্য মারাত্মক বিপজ্জনক। আজীবন ভুগতে হয় ঠিক সময়ে এড়িয়ে না গেলে। এই, আমি ফোন রাখলাম। ঈশিতা রাগ দেখিয়ে ফোন কেটে দিতে গেলে শান্ত বলে ওঠে, ইস, আমি এরকম একটা আদরের দুলালিকে ঠিকঠাকভাবে ট্রিট করতে পারবো তো? আগে জানো সে কতটা চায়। কতটা চায়? তুমি যে সানস্ক্রিন লোশন ব্যবহার করো সেটা আমার প্রত্যেক মাসের ম্যাচ ভাড়ার ইস্যু। ঈশিতা চুপ করে থেকে বলে, চাকরি পেলে ম্যাচ ছেড়ে দেবে, একটা বাসা নেবে, আমাকে বিয়ে করবে, মোটামুটি দামের একটা সানস্ক্রিন লোশন কিনে দেবে। এতটুকু আত্মবিশ্বাসী হতে পারছো না? আমার আত্মবিশ্বাস, আমি আমার বউকে পুরো একটা স্যালাইন কিনে দিতে পারবো, কিন্তু সেটা স্বপ্নে। শান্ত উচ্চ শব্দে হাসতে থাকে কথাটি বলে। ঈশিতা চুপ করে থেকে বলে, কি করছো? সস্তা সিগারেট পোড়াচ্ছি। দুপাশের দুজন নীরব থাকে। শান্ত হুট করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, পারলে এড়িয়ে যাও ইস্যু। এই সিগারেটটা পুড়তে যতখানি সময় নিচ্ছে তুমি পুড়তে ততখানি টাইম নেবে না। বাবার রাজকন্যা, ভাইদের আদরের বোন, পারলে এড়িয়ে যাও, বোকামি করো না। তুমি যে বলেছিলে জ্ঞান ফিরে আর কোনো চিন্তার কিছু নেই, তাহলে এসব এখন কেন বলছো? শামিন রাসেলের দিকে তাকিয়ে থাকে। রাসেল বলে, আমি বলেছি আশঙ্কা রয়েছে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। শামিন বলে, অপারেশন করা হলো কেন তবে? ওনার জীবনটা বাঁচানোর জন্য। বেঁচে গিয়েছে উনি প্রাণে, এখন বাকিটা পরে বোঝা যাবে। শামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আইসিইউর সামনে ক্রাচে ভর দিয়ে বাবার মুখটা আরো নিকট থেকে দেখার, বাবাকে ছোঁয়ার প্রতীক্ষায় আছে সে। দরজার কাছে চোখ রেখে ভেতরে তাকিয়ে আছে। ভেতরে রেহেনা। রাসেল বলতে থাকে, এই ধরনের কেস আমি যেই কয়টা হাতে পেয়েছি তাদের মধ্যে শতকরা 20% পেশেন্টের সাথে এমনটা হয়েছে, তবে বাকি 80% কিন্তু সুস্থ হয়ে উঠেছে। শামিন, অযথা দুশ্চিন্তা করো না। শামিন রাসেলের কথার জবাব দেয় না। রাসেল যেমনটা বলছে যদি সত্যিই তেমনটা হতে থাকে তাহলে আলো খুব ভেঙে পড়বে। রেহেনা বের হয়। একটু পরেই ডাক্তারের পারমিশন নিয়ে আলো ভেতরে ঢোকে। আতায়ুর আলম কারো অস্তিত্ব টের পেয়ে দু চোখ মেলে তাকায়। আলো ধীর পায়ে বাবার দিকে এগোতে থাকে। আতায়ুর চোখ পিটপিট করে মেয়েকে দেখতে থাকে। তার সামনে সালোয়ার কামিজ পরিহিতা, চুলে বেনুনি করা চঞ্চল দস্যি মেয়েটা নয়, বরং দাঁড়িয়ে আছে শাড়ি পরিহিতা, চুলে খোপা করা, গলায় হালকা পাতলা গয়না পরে বউ বউ সাজের একটি মেয়ে। আতায়ুর কয়েক মুহূর্ত মুগ্ধ হয়ে নিজের কন্যাকে দেখে। অত্যন্ত মিষ্টি একটা চেহারা মেয়েটির, একেবারে মায়ের মতো দেখতে হয়েছে। ক্লাস 10-এ থাকাকালীন নানা জায়গা থেকে অসংখ্য বিয়ের প্রস্তাব আসতো মেয়েটির জন্যে। আতায়ুর আলম কখনো তাদের পাত্তা দিত না। তার ইচ্ছে ছিল মেয়েটিকে সে নিজের পায়ে দাঁড় করিয়ে বিয়ে দেবে। আজ সেই মেয়েটি বউ বউ সাজে তার সামনে দাঁড়িয়ে। আলো তার দিকে তাকিয়ে আছে। আতায়ুর আলম অত্যন্ত ক্ষীণকণ্ঠে বলে ওঠে, হোঁচট খেয়েছি, তুমি পাশে নেই বলে বারবার খাচ্ছি আব্বু। আতায়ুর আলম ম্ল্যান হাসে। আলো বলে, তোমাকে বুড়ো বুড়ো লাগছে আব্বু। শুধুই শাড়িই কিনে দিয়েছে আমাকে, আমার অবস্থান বুঝিয়ে দিতে, সম্ভবত আমি এখন কারো বউ এটা বারবার মনে করিয়ে দিতে। আতায়ুর আলম মেয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, সুস্থ হয়ে ওঠো আব্বু, সবটা গুছিয়ে নিতে হবে। এলোমেলো হয়ে যাওয়া সবটা গুছিয়ে নিতে আমার মাথার উপর বাবার শক্ত একটা হাত দরকার। দয়া করে সুস্থ হয়ে ওঠো তুমি।
জ্ঞান ফেরার আজ 3 দিন। আতায়ুর আলমকে জেনারেল কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। কাল পরশুর মধ্যে বাড়িতে নিয়ে যাওয়া হবে তাকে। রাত অতটা গভীর নয়। বিকেলের দিকে ভাইদের বাড়িতে পাঠিয়ে দিয়ে আলো নিজেও শাবিনের সাথে বাড়িতে চলে আসে। তাকে 2 দিন আগেই ছাড়পত্র দিয়ে দিয়েছে ডক্টর। কয়েকদিন পরেই তার পায়ের প্লাস্টার খুলে ফেলা হবে। হসপিটালে এখন শুধু রেহেনা আছে। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে চোখ বন্ধ করে থাকে, তারপর চোখ মেলে ঘড়ির দিকে তাকায়। সময় রাত 10:42। বিছানায় শুয়ে কিছুক্ষণ উসখুস করে সে উঠে বসে। আব্বুর জন্যে মনটা অস্থির হয়ে উঠেছে। এখন কিভাবে যাবে সে? শামিন হাতের ল্যাপটপ সরিয়ে আলোকে কিছু সময় ধরে দেখে। আলো চুপচাপ মাথা নিচু করে বিছানায় বসে আছে। ল্যাপটপ বন্ধ করে মৃদু স্বরে বলে ওঠে, হসপিটালে যেতে চাও? আলো শামিনের দিকে তাকায়। শামিন বলতে থাকে, যেতে চাও? তাহলে নিয়ে যাব। আলো মাথা নাড়িয়ে না বলে দেয়। শামিন আবারও ল্যাপটপ হাতে নেয়। আলো বলে ওঠে, আর 23 দিন পরে এমনিতেই চলে যাব, তার আগে এত ঘন ঘন যাওয়া আসা করার কি দরকার? শামিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। কতটা দৃঢ়তার সাথে বলেছে আলো এই কথাটা। কিছু সময় চুপ থেকে শামিন বলে, শিওর তুমি আমাকে ছেড়ে 23 দিন পরে চলে যাবে? এতটা আত্মবিশ্বাসের সাথে বলছো? হ্যাঁ। শামিনের চোখে চোখ রেখে বলে আলো। আতায়ুর আলম আলোর পাশে দাঁড়িয়ে থাকা শামিনের দিকে তাকিয়ে আছে। সে তার সামনে তেজি প্রতিহিংসাপরায়ণ ভয়ঙ্কর ছেলেটাকে দেখে কিছুটা অবাক হচ্ছে। শামিনের চোখে মুখে আগের হিংস্রতা সে দেখতে পাচ্ছে না। কদিন আগেও যা দেখে সে কেঁপে উঠত, বরং তার সামনে একজন অস্বাভাবিক বিনয়ী একজন লোককে সে দেখছে। এই পরিবর্তিত রূপ হজম করাটা কষ্টকর। আতায়ুর আলম একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে 2 চোখ বন্ধ করে ফেলে। আলো উৎকণ্ঠা নিয়ে এগিয়ে আসে। কি হয়েছে আব্বু, শরীর খারাপ লাগছে? আতায়ুর আলম মাথা নাড়ায়। নিজের মেয়েটার পাশে ওই ছেলেটাকে মেনে নিতে পারছে না সে। বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে। ডাক্তার রাসেল এসে আতায়ুর আলমকে পরিদর্শন করে। শামিন আলোর দিকে তাকিয়ে বলে, আর 2 দিন চাইলে রাখতে পারতে, এত দ্রুত বাড়িতে? আমার আব্বু, আমি বুঝে নেব। গম্ভীর কণ্ঠে বলে আলো। তারপর ডাক্তার রাসেলের দিকে তাকিয়ে বলে, অসুবিধা নেই তো ডক্টর? ডাক্তার রাসেল মাথা নাড়ায়, একটা হাসি দিয়ে বলে, অসুবিধা নেই, তবে খুব সাবধানে। আলো মাথা নাড়ায়। শামিন চুপচাপ আলোকে দেখে। বাবার সুস্থ হবার খুশিতে এসে ভুলে গিয়েছে তারও পায়ে চোট। ক্রাচে ভর করেও লাফিয়ে লাফিয়ে সবটা দেখছে। বিকেলে আতায়ুর আলমকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হসপিটালের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ওয়ার্ড বয়রা এসে আতায়ুর আলমকে ধরে ধরে নামিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আলো বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে ধরে রেখেছে। বাপ বেটিতে চোখ বন্ধ করে আছে। শামিন দূরে দাঁড়িয়ে এই অদ্ভুত সুন্দর দৃশ্যটি দেখতে থাকে। মেয়েরা সত্যিই বাবা পাগল হয়। হুট করে তার মনেও বাসনা জাগলো তার প্রথম সন্তান যেন মেয়ে হয়। ওই পাগল মেয়ে অদ্রিতা আলোর মতো একটি মেয়ে। কথাটা চিন্তা করে শামিন মনে মনে ভীষণ লজ্জা পেয়ে যায়। মনে মনে নিজেকে নিজে বলে, বউ থাকবে কি থাকবে না তারই গ্যারেন্টি নেই। তুই এদিকে বাচ্চার স্বপ্ন দেখছিস, স্বামী আছে। ধীর পায়ে হেঁটে আতায়ুর আলমের পরিবারের সামনে দাঁড়ায় শামিন। সবাই তার দিকে তাকায়। সবার মুখের দিকে এক পলক তাকিয়ে খুবই ঠান্ডা গলায় আলোকে বলে, তুমি চাইলে তোমার বাবা মায়ের সাথে যেতে পারো। আলো কদিন ওখানে থাকবে? আলো শামিনের কথায় একটা তাচ্ছিল্যের হাসি হাসে। রেহেনা নরম গলায় আলোকে বলে ওঠে, যাবি না তুই? আজান আয়াত বলতে থাকে, আপু চলো না, আমাদের সাথে চলো। আলো শামিনের দিকে এক পলক তাকিয়ে তার মাকে বলে, না আম্মু, আমি এখন যাব না। আমি ঠিক 22 দিন পর চলে আসব তোমাদের কাছে একেবারের জন্য। রেহেনা নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোকে দেখছে। আলো বলতে থাকে, 22 দিন পর তোমাদের কাছে ফেরার আগে এই লোকটাকে বুঝিয়ে দিয়ে আসব, এই লোকটা জীবনসঙ্গী হিসেবে সম্মানের যোগ্য নয়। এই লোকটা একটা অযোগ্য নেতাই নয়, বরং অযোগ্য মানুষ। এর চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই আম্মু। তোমরা যাও, তোমাদের মেয়েও ফিরবে।
গাড়িতে উঠে এক পলক আলোর দিকে তাকিয়ে শামিন গাড়ি স্টার্ট করে। হসপিটালের গেট পেরিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। আলো সিট বেল্ট বাঁধেনি। শামিন বলে, সিট বেল্ট বাঁধতে চাও না কেন? একটা অঘটন ঘটলে তখন বুঝবে। অঘটনের পাশে বসে অঘটনের ভয় পাই না আমি। শামিন হেসে ফেলে, আমি অঘটন? বাহ, কখনো পিশাচ, কখনো জানোয়ার, কখনো ফেরাউন, কখনো আবার অঘটন। আলো চুপ করে থাকে। শামিন বলে, আমি বলেছি 1 মাস পরে তোমার যদি আমার প্রতি অনুভূতি না বদলায় তাহলে তুমি চলে যেতে পারো। সে কথা শুনে খুব খুশি হয়েছো, তাই না? আচ্ছা, যদি আর 22 দিন পরেও তোমাকে যেতে না দিই, জোর করে আটকে রেখে দিই, জোর জবরদস্তি করি, তখন? আলো শামিনের দিকে তাকায়। শামিন ম্লান হেসে বলে। আলো শামিনের কথার কোনো জবাব দেয় না। দুজনে দীর্ঘ সময় ধরে চুপচাপ। গাড়ির শান্ত নীরের গেট থেকে ভেতরে ঢোকে। গাড়ি থেকে নেমে আলো ক্রাচে ভর দিয়ে বাড়ির ভেতর ঢোকে। লিভিং রুমে বাড়ির মেয়েরা সবাই দাঁড়িয়ে। একজন অচেনা বৃদ্ধ মহিলা বসে আছে লিভিং রুমের সোফাতে। আলোকে দেখে ঋতু এগিয়ে এসে আলোর মাথায় ঘোমটা তুলে নিয়ে নিচু স্বরে বলে, সম্পর্কে আপনার দাদি শাশুড়ি, আমাদের দাদা শ্বশুরের ছোট বোন। আলো এক পলক মহিলাটিকে দেখে। মাথার চুল ধবধবে সাদা, গায়ের রংটাও বেশ চমৎকার। গায়ে একটা সাদা কালো জামদানি শাড়ি। দেখে বয়স কত তা বোঝার উপায় নেই। হতে পারে 70-এর ওপরে। ভদ্র মহিলা আলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শামিন লিভিং রুমে এসে মহিলাটিকে দেখে হাসি মুখে এগিয়ে যায়। তারপর কৌশল বিনিময় করে। ভদ্র মহিলার নাম ইলোরা মির্জা। তিনি মাথা ঘুরিয়ে আবারও আলোকে দেখে। তারপর শামিনের দিকে তাকিয়ে বলে, ল্যাংড়া বউ, কিন্তু কেউ তো কিছু বললো না। শামিন থমথমে মুখ নিয়ে আলোর দিকে তাকায়। তারপর তার দাদির দিকে ফিরে বলে, পায়ে চোট পেয়েছে দাদি। ইলোরা আবারও আলোর দিকে তাকায়। ঠাট্টার ছলে বলে, কেন, বেশি লাফায় নাকি তোর বউ? আলো কপাল কুঁচকে সিঁড়ির দিকে যায়। এ বাড়ির প্রত্যেকটা লোক এক একটা নমুনা। এই নতুন নমুনাটা আবার কোথা থেকে উদয় হলো কে জানে। আলোকে যেতে দেখে ইলোরা বলে ওঠে, কেমন মেয়ে, মুরব্বীদের দেখেও সালাম দেয় না। শামিন দাদির হাত চেপে ধরে চুপ করিয়ে দেয়। আলো ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ইলোরা শামিনের দিকে তাকিয়ে বলে, কি, কেমন মেয়ে এটা? বিয়ে করবি না বলে কেমন মেয়ে বিয়ে করলি? তুমি তো জানো সবটা, কিছু মনে করো না দাদি। নরম গলায় ইলোরাকে বলে শামিন, ভাবি, আপনার খাবার কি ঘরে পাঠিয়ে দেব? আলো ঘুরে তাকায়। সীতারা দরজার বাইরে দাঁড়িয়ে বলে, ক্রাঁচটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, দরকার নেই, আমি আসছি। সীতারা চলে যায়। শামিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকায়। তারপর বলে ওঠে, বাড়িতে যিনি এসেছেন তিনি একজন মুরব্বী, রেসপেক্ট ডিজার্ভ করে আলো। রেসপেক্ট আমি মানুষের ব্যবহার দেখে করি, ওনার কথাবার্তার ধরন দেখে মনে হয়নি তিনি ওসবের যোগ্য। শামিন বলে, ঠিক আছে, আর যাই করো গালাগাল শুরু করে দিও না। অন্তত 2 দিনের জন্য ডাক্তার দেখাতে এসেছে এখানে। আলো কিছু না বলে নিচে নেমে আসে। খাবার টেবিলে বসতেই ফুলির মা তার খাবার বেড়ে দেয়। টেবিলে মোটামুটি বাড়ির সবাই খেতে বসেছে। আলো চুপচাপ খেয়ে নিচ্ছে। ইলোরা কিছুক্ষণ আলোকে দেখে ঋতুর দিকে তাকিয়ে বলে, শামিন খেয়েছে? ঋতু মাথা নাড়ায়। ইলোরা সরাসরি আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, স্বামীর আগে আগে খেয়ে নেওয়া রীতি চালু হয়েছে এ মির্জা বাড়িতে বুঝে। আলো সেদিকে প্রক্ষেপ না করে খেতে থাকে। এমন সময় শাবিন এসে দাঁড়ায় সেখানে। একে একে প্রায় সবাই খাওয়া শেষ করে উঠে যায়। শামিন একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। এক পলক আলোর দিকে তাকায় সে। ইলোরা আলোকে বলে, স্বামীর কি লাগবে না লাগবে সেটা দেখো। আলো মাথা তুলে একবার শামিন আর একবার ইলোরার দিকে তাকিয়ে প্লেটে হাত ধুয়ে ক্রাস তুলে উঠে দাঁড়ায়। তারপর চলে যায় সে সেখান থেকে। ফলির মা শামিনের খাবার বেড়ে দিয়ে চলে যায়। খাবার টেবিলে আপাতত শামিন এবং ইলোরা শামিন খেতে শুরু করে। ইলোরা বলে, যা শুনেছি তাই তো দেখছি সত্যি। তুই এটা কি বিয়ে করেছিস? শামিন চুপচাপ খেয়ে যাচ্ছে। ইলোরা ধমকের সুরে বলে, এখন আমাকে মির্জা বাড়ির ছেলেদের শিখিয়ে দিতে হবে কিভাবে বউ নিয়ন্ত্রণে রাখতে হয়। শামিন খাওয়া রেখে ইলোরার দিকে তাকায়। ঠান্ডা গলায় বলে, আমি কাউকে নিয়ন্ত্রণে আনতে চাই না দাদি।
তো এটাকে দিয়ে কি করবি? সংসারে মন নেই, অহংকারী, দেমাগি মেয়ে, তোকে দামই দেয় না। বউ আমার থাকবে কি থাকবে না সেই নিশ্চয়তা নেই, আর তুমি বলছো দাম দেওয়ার কথা। ইলোরা স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন হেসে ফেলে। ইলোরার দিকে তাকিয়ে বলে, সংসারে মন লাগানোর টিপস দাও তুমি। এক কাজ করো, আবার আসার সময় তোমাদের বাড়ির ওখান থেকে তাবিজ নিয়ে এসো, বউয়ের জন্য, আমার বউয়ের জন্য। সংসারে মন লাগিয়ে দাও আমার বউয়ের, যাতে আমাকে ছেড়ে চলে না যায়। কথাটি বলে স্বামীন হাসতে থাকে। ইলোরা গম্ভীর কণ্ঠে বলে, ফাজলামি করিস না, তাবিজ লাগবে না। এইসব তেজি মেয়েদের শুরুতেই কোমর ভেঙে দিতে হয়, তাহলে সংসারে মন লেগে যায় এদের। শুরুতেই পায়ে শিকড় পরিয়ে দিলে আর পালাতে পারে না। স্বামীন খেতে খেতে বলে, তা কিভাবে? এই শিকলটা আবার কি? কথাটা শুনে বিষম খেয়ে যায় স্বামীন। কাঁচতে কাঁচতে হতভম্ব হয়ে ইলোরার দিকে তাকিয়ে থাকে। ঘুমন্ত আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার গায়ে চাদরটা টেনে দিতে যায় স্বামীন। হুট করে আলোর ঘুম ভেঙে যায়। স্বামীনকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়ে ধরপড়িয়ে উঠে বসে। স্বামীন হাত থেকে চাদরটা ফেলে রেখে বলে, তো ঘুম পাতলা মানুষ আমি জীবনে দেখিনি। তুমি নাইট গার্ডের চাকরি নিলে পারো। আলো চাদরটার দিকে এক পলক তাকিয়ে স্বামীনের দিকে তাকিয়ে বলে, ওটা দিয়ে কি করতে চাচ্ছিলেন? তোমায় চাদর চাপা দিয়ে মেরে ফেলতে চাচ্ছিলাম। ঠান্ডা গলায় জবাব দেয় স্বামীন। আলো শাড়ির আঁচল টেনে নিজেকে চড়িয়ে নিয়ে বলে, সেটা আপনি করতেই পারেন, আপনার রন্ধ্রে রন্ধ্রে প্রতিহিংসা পরায়ণতা। স্বামীন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলে, কি এমনভাবে তাকিয়ে আছেন কেন? এই বংশের ছেলেদের কেচ্ছা কাহিনী আমি কিছু জানি না ভেবেছেন? অধিকাংশ ছেলেই তো 2-3টা করে বিয়ে করেছে, কোনো না কোনো বউকে মেরেছে। এসব কথা কে বলেছে তোমায়? তারা কি খুন করার সময় সাথে থাকতো আমাদের বংশের ছেলেদের? যা রটে তা কিছু তো বটে। আমলের কথা বলছো? সে আমল খুনে ধরেছে। এখন তো হাত না তুললেও তোমরা মেয়েরা স্বামীর নামে বানিয়ে মানিয়ে মামলা ঠুকে দাও। নারী হওয়ার সুবিধা নাও। আলো চুপ করে থাকে। স্বামীন বলে, উঠে পড়েছো, ভালো হয়েছে। দাদু এমনিতেও বেশ কয়েকবার তোমাকে ডেকে গিয়েছে। উনি কেন ডেকেছে তা তো আমি জানি না, গিয়ে দেখো। আমি যাব না। আগামী 20 দিন তুমি এই বাড়িতে আছো, তো এই বাড়ির বউয়ের মতো থাকো। বেশি ঘাটতারামি না করে যাও, নয়তো কোলে করে নিয়ে আসবো। আলো কিছুক্ষণ স্বামীনের দিকে তাকিয়ে থেকে বলে, ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। এবার আমিও আপনাকে একটা কথা মনে করিয়ে দেই ইয়াসার মির্জা, আপনার চেয়ে নেওয়া 1 মাসের আর কিছু বাকি আছে, মাত্র 20 দিন। এবং আপনার প্রতি আমার অনুভূতি একটুও বদলায়নি, একটুও না। বলে আলো ওয়াশরুমে ঢোকে। স্বামীন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে যায়। আজ ইহানকে পড়াতে আসলে না কেন? ঈশিতা চুপ করে থাকে। শান্ত ফোনের ওপাশ থেকে বলে ওঠে, না। এক শব্দে জবাব দেয় ঈশিতা। তারপর বলে, ইন্টারভিউ কেমন ছিল, টিকবে? ঈশিতা চুপ হয়ে শুনতে থাকে শান্তর বিজ্ঞাপন, কোম্পানিতে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা। পেছনে স্বামীন এসে দাঁড়িয়েছে, সে খেয়াল করেনি। ভাইয়ার কণ্ঠস্বর শুনে চমকে ওঠে, হাত থেকে ফোন ফেলে দিয়ে গুটিয়ে দাঁড়িয়ে থাকে সে। স্বামীন বোনের ভীত সন্ত্রস্ত মুখটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, প্রবলেম কি? ভয় পেলি কেন এইভাবে? ঈশিতা তোতলাতে বলে, হুট করে এলে তো, তাই ভাইয়া বলো কি বলবে। স্বামীন বলে, একটা অত্যন্ত জরুরি কথা বলতে এসেছি, তোর বিয়ের ব্যাপারে। আমার বিয়ে? হা করে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে ঈশিতা। স্বামীন বলে, ঈশিতা চোখ মুখ কুঁচকে বলে, ইসমামকে রেখে আবার আমাকে নিয়ে পড়লে কেন ভাইয়া? আমি তো কোনো ছেলের জন্য স্লিপিং পিলস খাইনি। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, ডাক্তার রাসেল আমার হাই স্কুলের ক্লাসমেট, সেদিন হসপিটালে তোকে দেখে পছন্দ করেছে। কথায় কথায় আজ বলল সেও বিয়ের জন্য মেয়ে খুঁজছিল, আর বাবাও তোর বিয়ের কথা বলল। খুব ভালো একটা ছেলে রাসেল। আমাদের গোটা স্কুলে একটা ভদ্র ছেলে থাকলে সেটা ও ছিল। হসপিটালে ডাক্তারি করা বাদ দিয়ে মেয়ে মানুষ পছন্দ করে বেড়ায়, সে ভদ্র? কেন ভাইয়া আমাকে এই উটকো ঝামেলায় জড়াচ্ছ? বলছি তো বিয়ে করব না এত তাড়াতাড়ি। ধুর। ঈশিতা ভাইয়ের উপর রাগ দেখিয়ে চলে যায় নিজের ঘরে। স্বামীন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আলো ঘর থেকে বেরিয়ে আসে। আলোর পায়ের প্লাস্টার খুলে ফেলা হয়েছে গতকাল। স্বামীন দাঁড়িয়ে পড়ে। ক্র্যাচ কোথায় তোমার? ওটার আর প্রয়োজন নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশ হাঁটতে পারি।
আলো হাঁটতে থাকে। শামিন আলোর পিছু পিছু আসে। আলো গম্ভীর কণ্ঠে বলে, ওটা একটা বোঝা। তুমি আগে আগে যাচ্ছ তাই? আলো চুপ হয়ে যায়। শামিন বলে, প্লাস্টার খোলার সাথে সাথে নিজের আগের রূপ ধারণ করেছো দেখছি। রয়ে শোয়ে হাঁটো, আবার পড়ে। শামিন কথাটা বলে শেষ করতে পারে না। আলো পুনরায় হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। শামিন খপ করে ধরে ফেলে আলোকে। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। 1 মিনিট পর নিজেকে ধাতস্থ করে শামিনের দিকে তাকায়। শামিন তাকে শক্ত করে ধরে রেখেছে। নিজেকে ছাড়িয়ে নেয় আলো। শামিন বলে, এইবার পড়ে গেলে বেশ হতো। বাম্পাটাও ভেঙে হুইল চেয়ারে বসে থাকতে। আগামী 6 মাসের জন্য যেতে পারতে না কোথাও, স্বামীর বাড়ি ছেড়ে। আমার ধরাটা উচিত হয়নি। আসলে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিই। আলো 1 মিনিট চুপ করে থেকে অতি সাবধানে সিঁড়ি ভাঙতে থাকে। পায়ের গোড়ালিতে এখনো বেশ যন্ত্রণা হয় তার। ধীরে ধীরে নেমে লিভিং রুমে দাঁড়ায়। ইলোরা মির্জার ব্যাগপত্র গুছিয়ে রাখা লিভিং রুমে। আজ সে চলে যাবে। আলো ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, পিছু পিছু আসছেন কেন? আমাকে ডেকেছিলেন? ইলোরা মির্জা আলোর মুখের দিকে তাকিয়ে বলে, আমি আর চলে যাচ্ছি, তোদের বেশি সময় দিতে পারলাম না। আলো মনে মনে বলে, কে চেয়েছে আপনার সময়? আপনি কেটে পড়ুন। ইলোরা নিজের পার্স ব্যাগ থেকে একটা স্বর্ণের চেইন বের করে। আলো কিছু বুঝতে পারছে না। শামিন গিয়ে আলোর পিছনে দাঁড়ায়। ইলোরা আলোকে চেইনটা পরিয়ে দিতে দিতে বলে, বউ দেখা উপহার। যদিও তোমাকে আমার পছন্দ হয়নি খুব একটা, তবুও নাতির মুখের দিকে তাকিয়ে দিলাম। আলো ইলোরার দিকে তাকিয়ে আছে। ইলোরা বাড়ির সবার থেকে বিদায় নিয়ে শামিনের দিকে তাকায়। তারপর বলে, শিকল পরানোর বিষয়টা মাথায় রাখিস শামিন। সময় থাকতে শিকল পরিয়ে দে, ওটাতেই কাজ হবে। আলো কিছু না বুঝে একবার শামিন আর একবার ইলোরার দিকে তাকায়। শামিন হেসে ইলোরাকে বলে, সে দেখা যাবে, তুমি চাপ নিও না দাদি। ইলোরাকে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়াতেই দেখে আলো তার দিকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাকে শিকল পরানোর কথা বলছিল আপনার দাদি? শামিন থতমত খেয়ে যায়। বলে, সেটা আমার এবং দাদির কথা, তুমি রাগ গলাচ্ছ কেন? আপনাদের বংশের মেয়েগুলো আপনাদের থেকে কম না কোনো অংশে। কথাবার্তা, চালচলন সব ক্রিমিনালদের মতো। ইশিতাও কি সেরকম? শামিন আলোকে প্রশ্নটা করে সরাসরি আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলো নরম গলায় বলে, না, ঈশিতাপু ওরকম না, ওই একজনই ব্যতিক্রম। আমার ছোট ভাই ইসমামও ব্যতিক্রম। এসব পলিটিক্স, মারপিট, গুন্ডামি থেকে সবসময় দূরে থাকে। ওর সাথে মিশলে বুঝতে কি চমৎকার একটি ছেলে। আলো শামিনের দিকে তাকিয়ে থেকে শামিনের কথাটা শোনে। সে আর কোনো কথা বাড়ায় না। দুপুরে সবাই একসাথে খাবার টেবিলে খেতে বসেছে। ইমতিয়াজ মির্জা বাদে টেবিলে বাড়ির সবাই রয়েছে, অথচ পুরো ডাইনিং রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পরপর শুধু চামচের ঠোকাঠুকির শব্দ শোনা যাচ্ছে। কিছু সময় পরে ইলহাম শামিনের সাথে বাড়ির ব্যবসার আলাপ ছুড়ে দেয়। ইসমামকেও সে শুনতে তাগাদা দেয়, কিন্তু ইসমাম কোনো আগ্রহ দেখাচ্ছে না। ঋতু কয়েক লোকমা খেয়ে প্লেট সরিয়ে রাখে। তার একেবারেই খেতে ইচ্ছে করছে না, খুব বমি পাচ্ছে। আলো এক পলক ঋতুকে দেখে না চাইতেই কিছু সরে বলে ফেলে, না চাইতেই নিচু স্বরে বলে ফেলে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? শামিন আলোর দিকে তাকিয়ে ঋতুর দিকে তাকায়। ইলহাম তাকিয়ে থাকে ঋতুর দিকে। ঋতু আলোকে বলে, না ভাবি, মাথা ঘুরছে শুধু। কথাটা শেষ করতে পারে না ঋতু। ভিমরি খেয়ে পড়ে যেতে নিলেই আলো খপ করে ঋতুকে ধরে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। ফলির মা গিয়ে দরজা খুলে দেয়। পরি হাসি হাসি মুখ করে বলে, কোথায় বাড়ির সবাই? খাচ্ছে পরি আপা, ডাইনিং রুমে যাও। পরি হেঁটে ডাইনিং রুমে গিয়ে দাঁড়ায়। তার হাতে একটা ফাইল। শামিন মাথা ঘুরিয়ে পরীকে দেখে বলে, ডাক্তার আপা হঠাৎ এলি যে? পরি মুচকি হেসে বলে, আজ মিজু ভাইয়ার কাছে এসেছি মিষ্টি খেতে। ইলহাম অবাক হয়ে বলে, আমার কাছে কি হয়েছে? ভাবির টেস্ট রিপোর্ট নিয়ে এসেছি। ইহানের ছোট ভাই বোন আসতে চলেছে ভাইয়া। ইলহাম থমথমে মুখ নিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু তার স্বামীর দিকে তাকিয়ে আছে। শামিন কিছুক্ষণ পর মৃদু হেসে বলে, ঘরে গিয়ে বিশ্রাম নাও ঋতু। কংগ্রেচুলেশনস ভাইয়া।
ঈশিতা ইলহামের দিকে তাকিয়ে বলে। ইলহাম শুকনো একটা হাসি দিয়ে প্লেটে হাত ধুয়ে উঠে পড়ে। ঈশিতা পরীর দিকে তাকিয়ে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন, খেতে বস। পরী একটা মুচকি হাসি দিয়ে ইসমামের দিকে এক পলক তাকিয়ে ঈশিতাকে বলে, না আপু, পরে। দরজা ভেজিয়ে দিয়ে ইলহাম ঋতুর দিকে তাকায়। ঋতু বিছানায় আধশোয়া হয়ে বসে আছে, মাথাটা নিচু করে রেখেছে সে। ইলহাম এগিয়ে যায়, গিয়ে বিছানার একপাশে বসে। ঋতু মাথা তুলে ইলহামের দিকে তাকিয়ে বলে, আপনার সন্তান, আপনার যেটা ইচ্ছে হয় করতে পারেন, আমার কোনো মতামত নেই। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে, ওষুধ ঠিকঠাক মতো খাওনি কেন? অনেকটা চড়া গলায় বলে ইলহাম। ঋতু ছলো ছলো চোখে ইলহামের দিকে তাকিয়ে বলে, 1 বছর পরে যখন তালাক দিয়ে দেবেন, তখন বউয়ের কাছে আসার কি দরকার ছিল? বউয়ের কাছ থেকে যা পান তা তো আপনার ওই রক্ষিতাই আপনাকে দেয়। গাছেরও খাবেন, তলারও কুড়াবেন, তাই না? শাট আপ ঋতু, একেবারে তেজি গলায় কথা বলবে না। মেয়েদের তেজি গলায় কথা আমি পছন্দ করি না, জানো তুমি। সেটা বউয়ের বেলায় শুধু, রক্ষিতার বেলায় ঠিকই পছন্দ করেন। ওইসব ভালো লাগে আপনার। ইলহাম চোখ রাঙিয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে বলে, গলায় বেশ জোর এসেছে দেখছি। এসব কে শেখাচ্ছে তোমায়? তোমার বড় যা, ওই বেয়াদব মেয়েটা? আপনার সন্তানকে আপনি চাইলে মেরে ফেলতে পারেন, আপনি চাইলে ইহানকেও মেরে ফেলুন। এমনিতেও ওরা আপনার ভালোবাসার হয়নি, ওরা আপনার ভোগ এবং আপনার অসহায়তার ফসল। ওদের মেরে দিন, তারপর আমাকে তালাক দিয়ে আপনার রক্ষিতাকে হালাল বানিয়ে সংসার করতে একটু অসুবিধা হবে না। ইলহাম মির্জা। ঋতুর কণ্ঠে কিছু একটা ছিল। ইলহাম ঋতুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে শার্ট প্যান্টে বাড়ি থেকে বেরিয়ে যায়। কি, ঋতু প্রেগনেন্ট? আজ রিপোর্ট হাতে এসেছে। এটা ওর চাল ইলহাম। এসব গ্রামের মেয়েদের আমার ভালো করে জানা আছে। যেই বুঝতে পেরেছে তুমি ওকে ছেড়ে দিতে পারো, অমনি আরেকটা বাচ্চা নিয়ে ফেলেছে। চালবাজ মেয়ে কথাকার। শাট আপ জুই, চালবাজ বলবে না। ঋতু খুবই সহজ সরল একটি মেয়ে। চেঁচিয়ে ওঠে জুই। ইলহাম বলে। জুই ইলহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, বউয়ের নামে আজকাল কিছু বললেই ধমকে ওঠো দেখছি। ভালোবাসা জন্মে গিয়েছে নাকি? ইলহাম কিছু বলে না। জুই ইলহামের কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, সাফ সাফ বলো, তুমি আমাকে চাও কি চাও না? চাই। এক শব্দে বলে ইলহাম। জুই বলে, ঠিক আছে, তাহলে ওর আভূষণ করাও। আমি 2টা বাচ্চা পালতে পারবো না। ইলহাম জুইয়ের দিকে তাকিয়ে বলে, আমার বাচ্চা আমি মেরে ফেলবো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তাহলে কি করতে চাও? শোনো ইলহাম, হয় আমায় ছেড়ে দেবে, নয়তো বাচ্চাটা আভূষণ করাবে। তোমার কাছে 2টো অপশন। 3 বছর ধরে আমি অপেক্ষা করছি, বলেছি ইহান একটু বড় হলে ঋতুকে ছেড়ে দেবে। এখন আরেকটা ঝামেলা তৈরি করে বসে আছো, যত সব। ইলহাম চুপচাপ বসে আছে। সে বুঝতে পারছে না সে কি করবে। মরে গেলেও সে নিজের বাচ্চা মেরে ফেলতে পারবে না, এতটা হৃদয়হীন সে নয়। অন্যদিকে জুইকে ছেড়ে দিতে হবে। এখন ইলহাম কি করবে কিছুই বুঝতে পারছে না। ঋতু কাঁদছে, একটু পরপর শরীরটা কাঁপছে তার। আলো দরজার বাইরে দাঁড়িয়ে তাকে দেখছে। এই মেয়েটা এভাবে কাঁদছে কেন? এত বড় সুসংবাদ পেয়েও কাঁদছে কেন মেয়েটা? স্বামীর নিজের বিছানায় গা এলিয়ে শুয়েছিল। আলোকে দেখে দ্রুত উঠে বসে, তারপর বলে, সরি, আমি উঠছি, তুমি বিশ্রাম নাও। আলো তার উত্তর না দিয়ে বলে, আপনার ভাইয়ের বউ কাঁদছে, আপনার চরিত্রবান ভাই একটা প্রেগনেন্ট মেয়েকে কষ্ট দিতে পর্যন্ত ছাড়ছে না। এখন আপনি কি বলবেন ইয়াসার মির্জা? স্বামীর হাঁ হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, ঋতু কাঁদছে কেন? আপনার ভাই তার অ্যাবর্শন করাবে, তাকে 1 বছর রেখে তালাক দিয়ে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করবে আপনার ভাই। তেজি কণ্ঠে আলো বলতে থাকে। স্বামীন বিছানা থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে ইলহামের ঘরের দিকে যায়। ঋতুকে ঈশিতা ধরে রেখেছে। হুট করে স্বামীন ঘরে ঢুকে পড়তেই ঋতু চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, মেয়েটিকে? ঋতু চুপ করে থাকে। স্বামীন ধমক দিয়ে বলে, মেয়েটিকে ঋতু? এমপির ভাগ্নি জুই।
কাঁপা কাঁপা গলায় বলে ঋতু। আমার সাথে শুরুতেই তোমার বলা উচিত ছিল ঋতু। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, ভাইকে অন্ধের মতো বিশ্বাস করা মানুষ কি করত? ঋতুকেই চুপ করিয়ে রাখতেন। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে ফোন বের করে ইলহামকে ফোন লাগায়। ওপাশ থেকে ইলহাম ফোনটা রিসিভ করতেই শামিন বলে ওঠে। কোথায় তুই? ইলহাম আমতা আমতা করে বলে, একটা কাজে এসেছি ভাইয়া। কেন? তুই যেখানেই থাকিস আগামী 1 ঘন্টার মধ্যে আমার সামনে আসবি ইলহাম। ইলহাম অবাক হয়ে বলে। কেন ভাইয়া? শামিন সে প্রশ্নের জবাব না দিয়ে ফোন কেটে দেয়। তারপর ঋতুকে বলে, এখানে বিশ্রাম করবি তুমি, ওদিকে যাই হয়ে যাক বের হবে না। ইলহাম চিন্তিত ভঙ্গিতে শামিনের দিকে তাকিয়ে আছে। গাড়ি শান্তি নীড়ের ভেতরে প্রবেশ করলেও গাড়ি থামিয়ে সে নেমে পড়ে। হেঁটে লিভিং রুম পেরিয়ে সোজা দোতলার করিডোরের দিকে যায়। খানিকটা দূরে আলো এবং ঈশিতা দাঁড়িয়ে। তাদের পাশে ইসমাম। ইলহাম এগিয়ে গিয়ে বলে, ভাইয়া কি হয়েছে? শামীম কিছু না বলে সশব্দে ইলহামের গালে এক চড় বসিয়ে দেয়। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ মির্জা নিজের ঘর থেকে বেরিয়ে আসে। ইলহাম হতভম্ব ভাব নিয়ে বলে, তুমি আমাকে মারলে ভাইয়া? জুয়ের সাথে তোর কি? ইলহামের মুখ শুকিয়ে যায় জুয়ের নাম শুনে। শামীম চেঁচাতে থাকে, বলছিস না কেন? জুয়ের সাথে কি? কিছু না ভাইয়া। কিছু না? না। শামীম পুনরায় একটা চড় বসিয়ে দেয় ইলহামের গালে। ইলহাম চেঁচিয়ে বলতে থাকে, তুমি আমাকে সন্দেহ করে আমার গায়ে হাত তুলছো, আবার আমার ছোট ভাই বোনের সামনে, তোমার বউয়ের সামনে। হ্যাঁ তুলছি। তুই যা করেছিস তাতে এটাই তোর উপযুক্ত শাস্তি। ইলহাম আলোর দিকে এক পলক তাকিয়ে ভাইকে বলে, কে দিচ্ছে তোমায় এসব বুদ্ধি? ওই মেয়েটা, তাই না? আসার সাথে সাথে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেওয়ার ফোন দিয়ে এটেছে। শামীম ইলহামের কলার ধরে বলে, ও তোর ভাবি, সম্মান দিয়ে কথা বল। আলো শামিনের দিকে তাকায়। ইলহামও ভাইকে দেখে, ইসমামও ভাইকে দেখে। ইলহাম ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান হাসে। তারপর নিজের কলার থেকে ভাইয়ের হাত ছাড়িয়ে দিতে দিতে বলে, জুয়ের সাথে আমার সম্পর্ক আছে এবং আমি তাকে বিয়ে করব। চেঁচিয়ে বলতে থাকে ইলহাম। নিজের ঘর থেকে ইলহামের সব কথা শুনছে ঋতু। তার দুচোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। শামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে ইলহামকে ধাক্কা দিয়ে বলে, বের হ এই বাড়ি থেকে এক্ষুনি। ইলহাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আর কখনো যেন আমি তোকে এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। এক্ষুনি বের হ। ধাক্কাতে ধাক্কাতে ইলহামকে দোতলার সিঁড়ির কাছে নিয়ে আসে শামীম। ইলহাম কণ্ঠে তেজ নিয়ে বলে, তুমি কে বের করার আমাকে? শামীম গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি সব। তুই বের হ ইলহাম। তুমি আমার বাবাকে মারতো কেন বলো বাবা? বাড়ি থেকে কেন তোলে দিতে বলতো? ইহান দূরে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন এগিয়ে গিয়ে ইহানকে কোলে তুলে নেয়। তারপর নরম গলায় বলে, তুমি তোমার ফুপির কাছে যাও বাবা, এখানে বড়রা কথা বলছে। শামিন ঈশিতার দিকে তাকাতেই ঈশিতা এসে ইহানকে নিয়ে চলে যায়। শামিন অগ্নি দৃষ্টি দেয় ইলহামের দিকে। ইলহাম এক পলক ইমতিয়াজ মির্জার দিকে তাকায়, তারপর শামিনের দিকে তাকিয়ে বলে, কি ভেবেছো তোমরা? তোমরা ছাড়া আমি অচল? আমার কোনো মুরদ নেই? থাকবো না এই বাড়িতে আমি। সব সময় তোমার কথা শুনে চলতে হবে ভাইয়া? আমি কাউকে ভয় পাই না, থাকবো না এই বাড়িতে। ইলহাম হনহন করে সিঁড়ি ভেঙে নিচে নামে। শামিন তার জায়গায় দাঁড়িয়ে আছে। একটু পরে ইলহামের গাড়ি স্টার্ট হবার শব্দ শোনা যায়। শামিন সোজা নিজের ঘরে চলে যায়। ইমতিয়াজ মির্জা তার ঘরে ঢোকে। শান্তিনীড়ের পরিবেশ এখন থমথমে হয়ে আছে। ঋতু নিজের ঘরে শুয়ে আছে চুপচাপ। কাঁদতে কাঁদতে শরীরটা তার নিস্তেজ হয়ে গিয়েছে। ইহান তার ফুপির কাছে স্বামীর নিজের ঘরে ল্যাপটপে কিছু কাজ করছিল। মেজাজ যথেষ্ট বিগড়ে রয়েছে তার। এখনও অফিসের অ্যাকাউন্টেন্টসকে মেসেজ করে দিচ্ছে ইলহামকে যাতে কেউ কোনো টাকা না দেয়। কিছুক্ষণ পরে ল্যাপটপ বন্ধ করে বারান্দার দিকে তাকায় সে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে বাইরে। বারান্দায় আলোর শাড়িটা মেলে দেওয়া ছিল। শুকনো শাড়িটা এভাবে ভিজে যাবে দেখে শামিন এদিক ওদিক তাকায়। ঘরে আলো নেই। ল্যাপটপ সরিয়ে রেখে সে নিজেই উঠে পড়ে বারান্দায় যায় শাড়িটা তুলে দিতে। শাড়িটা দ্রুত তুলে নিতে গিয়ে হঠাৎ খেয়াল করলো কিছু একটা নিচে পড়ে গিয়েছে।
স্বামীর নিচে তাকাতেই তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় লজ্জায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তার ভিতরেও, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে তার। বোকার মতো মেয়েদের জিনিসে হাত দেওয়া তার উচিত হয়নি এভাবে, কিন্তু সে কিভাবে জানবে মেয়েরা শাড়ির নিচে তাদের ব্যক্তিগত পোশাক শুকাতে দেয়? নিচে পড়ে থাকা বস্তুটার দিক থেকে চোখ সরিয়ে শাড়িটা জায়গা মতো রেখে দেয়। যার জিনিস সে এসে নিয়ে যাবে ভিজুক। স্বামীর শাড়িটা দড়িতে রেখে ঘুরে দাঁড়াতেই দেখে বারান্দায় দরজার কাছে দাঁড়িয়ে আলো তার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে ক্ষোভ। স্বামীর একটা ঢোক গিলে ফেলে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এক্ষুনি যুদ্ধ লেগে যাবে। হয়েছেও তাই। খুঁড়িয়ে খুঁড়িয়ে আলো এসে তার জিনিসপত্র তুলে নিয়ে স্বামীনের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে।